হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। আজকে থেকে আমাদের এসএসসি জিডিকে টার্গেট করে নতুন সেশনে স্টার্ট হচ্ছে। ওকে, তো এই চ্যানেলের উপরে আমাদের প্রত্যেক দিন ক্লাস থাকবে। তোমরা একদিন ম্যাথ আর একদিন রিজনিং, এইভাবে আমরা অল্টারনেট করে এটাকে কন্টিনিউ করব। ওকে, তো আজকে আমরা ম্যাথের সেট নাম্বার 1 ডিসকাস করব। ঠিক আছে, তো এক্সাম পর্যন্ত আমাদের এই সিরিজটা কন্টিনিউ চলবে। যারা একদম নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম থেকে তোমাদের সব কিছু কমপ্লিট হবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেশন হিসাবে আমি সমস্ত কোশ্চেন এমন করাবো যেটা তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, মানে সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এখানে ডিসকাস করা হবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আসবে, প্রত্যেকে একবার জয়েন করে নিও। আর তার আগে আমি একটু বলে দিই, আমাদের সিআরপি একাডেমিতে যে ব্যাচ এখন বর্তমানে রানিং আছে, যারা চাইছো যে এসএসসি জিডিকে টার্গেট করে তোমরা পড়াশুনো করছো, যে কিছু সাজেস্টিভ কিছু জিনিসপত্র দরকার, তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো। এখানে তুমি কি পাবে, এখানে তোমার সমস্ত টপিক, বিশেষ করে জেনারেল স্টাডিজ, মানে তোমার জিকে বলো, ইংলিশ, ম্যাথ, রিজনিং, সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার বেসড করে তোমাদের প্রোভাইড করা হবে ভিডিও ক্লাসেস। ওকে, আর প্রিভিয়াস ইয়ারে যা করানো হয়েছে বা যা এসছে সেই সমস্ত জিনিসে ফোকাস রাখা হবে। আর এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 299, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। আজ থেকে তোমাদের ক্লাস মেনলি আমি ইউটিউবের উপরে স্টার্ট করলাম, আর ব্যাচটা কিন্তু রানিং আছে। যারা জয়েন করতে চাও জয়েন করে নেবে, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও। ওকে, 9647553612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। আর যারা চাইছো যে তোমাদের রেলওয়েজের এক্সাম আছে, গ্রুপ ডি বা আদার্স, আমাদের যে রেলওয়েজের ভ্যাকেন্সি বের হচ্ছে, রানিং আছে, আর খুব ফাস্ট বের হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস খুব ফাস্ট রেলওয়েজের, তারা যদি চাও এই ব্যাচটায় জয়েন করতে পারো, একই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ওকে, তো চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, নাম্বার 1। প্রত্যেকটা কোশ্চেন করার জন্য আমি তোমাদের কিছুটা টাইম দেবো। ওকে, তো দেখো কি বলেছে। বলেছে একটি দোকানে 28,500 টাকায় চিহ্নিত মূল্যের একটি বস্তু ছাড় দিয়ে 27,645 টাকায় বিক্রি হয়েছে। ওকে, তাহলে বস্তুটিতে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছিল? তাহলে তোমার এখানে ডিসকাউন্টের কথা বলছে। এবার একটা জিনিস তোমাদের সবসময় জানা উচিত, বা তোমরা প্রত্যেকে জানো, বা যারা জানো না তারা শিখে যাবে, আমি বলে দেবো এটাকে। দেখো, শুধুমাত্র যে আমরা কোশ্চেন সলভ করব তা নয়, আমি তোমাদের বেসিক জায়গা বা বেসিক যে জিনিসপত্রগুলো লাগছে সেইগুলোকে সাথে নিয়ে চলবো আমরা এই ক্লাসে, এটুক মাথায় রাখবে। ওকে, তো চলো দেখো কি বলেছে, আগে বোঝো যে ছাড় বা ডিসকাউন্টটা সবসময় মার্কেট প্রাইসের উপরে হবে, মানে এমপি, যেটাকে মার্কেট প্রাইস বা বাংলায় বলা হয় ধার্য মূল্য, লিখিত মূল্য, চিহ্নিত মূল্য, এগুলো বলা হয়ে থাকে। এইটার উপরে তুমি যদি কিছু ডিসকাউন্ট পার্সেন্টেজ দাও, মানে D%, সেটা যা কিছু হতে পারে, 20%, 30%, যা কিছু হতে পারে, যদি তুমি এটার উপর কিছু ডিসকাউন্ট পার্সেন্টেজ দাও, তাহলে সেটা অবশ্যই একটা বিক্রয় মূল্যে বা সেলিং প্রাইসে চলে যাবে। কারণ ভাবো, তুমি একটা পেন, সেটার প্রিন্টেড প্রাইস বা লিখিত মূল্য তোমার ধরো আছে 7 টাকা, কিন্তু তুমি ওই পেনটাকে কিনতে পাচ্ছ 5 টাকায়, তাহলে কি কিছু পরিমাণ ছাড় দিয়েছে 2 টাকার। তাহলে এই যে ছাড়টা হলো সেইটা কি কার উপরে? 7-এর উপরে। তাহলে এইটা হচ্ছে তোমার লিখিত মূল্য বা মার্কেট প্রাইস, বা বাংলায় ধার্য মূল্য বলা হয়ে থাকে। আর এই যে যেটা তুমি পে করছো, এটা ওই দোকানদারের জন্য বিক্রয় মূল্য, তোমার জন্য কেনার দাম, কিন্তু দোকানদারের ক্ষেত্রে বিক্রয় মূল্য। তাহলে মনে রাখবে, মার্কেট প্রাইস থেকে যদি ডিসকাউন্ট হয় সেটা অলওয়েজ সেলিং প্রাইসে যায়। তো এখানে দেখো 28,500 থেকে এইটা হয়েছে, জাস্ট মাইনাস করে দাও। মাইনাসটা কি করে করবে? তোমার তো আর ক্যালকুলেটার থাকবে না, পাতাতেই হবে, আর মুখে মুখে না করতে পারলে তো আমি বলবো তুমি একটু পাতিয়ে নেবে, অসুবিধা হওয়ার কোনো কথা হবে না, ছোটোবেলা থেকেই যোগ বিয়োগ করছো। তাহলে এখান থেকে 10 মানে 5, হাতে 1 মানে 5, 5 থেকে 10 5, হাতে 1 মানে এখান থেকে 7, 7 থেকে 15, 8 7 15, হাতে 1, তেমন এটা 855 টাকা অ্যাকচুয়ালি ডিসকাউন্ট হয়েছে। এবার এটা না 855 ভ্যালুতে চাইনি, পার্সেন্টেজে দরকার। তুমি 28,500কে যদি মাইনাস করো 27,645, তাহলে ওটা দাঁড়াচ্ছে, তাহলে এই যে ডিসকাউন্ট হয়েছে এটা কার উপরে? 28,500-র উপরে। কারণ 28,500-র উপরে প্রথমে দাম ছিল এটা এত, তাহলে সেটা 855 টাকা, এটা ছাড় হলো, তাহলে শতকরায় কত হবে এইটুক তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটাকে কাটো, দেখো কীভাবে কাটতে পারি। এই 0000 কেটে গেল, তাহলে মোটামুটি এটা কয়বারে কাটে?
ঠিক আছে, মোটামুটি এটা কয়বারে কাটে তুমি দেখতে পাচ্ছ, এইটা শেষে 5, তখন এটা 3বারেই কাটবে, 3×8 = 84 হয়, তখন 3বারে কাটবে। তাহলে এইটা তোমার ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে 3%। তাহলে কত হয়ে গেল? 3%, মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, দেখো ক্লাস মিস করবে না, একদিন ম্যাথ একদিন রিজনিং করব, আর তোমাদের একটা ভালো স্কোর আমি তোমাদের মানে যাতে হয় সেই জিনিসপত্রগুলোই আমরা ফোকাস রাখবো ক্লাসে, আর রিপিট করবে কোশ্চেন, এটা হচ্ছে মাথায় রেখো। কারণ তোমরা পুরনো স্টুডেন্ট যারা আছো বা জানো যে আমরা কিভাবে কি ক্লাস করি, তোমাদের এইটুক ধারণা আগে থেকেই আছে। তোমরা অনেকেই বারবার মেসেজ করতে বা কমেন্ট করতে যে ক্লাস স্টার্টের জন্য, তো নাও স্টার্ট হয়ে গেল আজকে থেকে। তো একটু জাস্ট ওয়েট করো, আমি একটা চেক করে নিই, জাস্ট একটু মিনিট আমাকে টাইম দাও, আমাকে একটু দেখতে দাও যে অ্যাকচুয়ালি রেকর্ড করছি তো কিছু কিছু ক্ষেত্রে থাকে কি তোমার প্রবলেমটা হয়, আমি রেকর্ড অন করি না, দেখা গেলো ওদিকে আমি পড়েই যাচ্ছি, বাট ক্লাস শেষে দেখলাম রেকর্ডই হয়নি, তো মুশকিল হয়ে যায়। লাইভে থাকলে তোমরা যেমন বলে দাও যে হ্যাঁ এই প্রবলেম আছে, সাউন্ডের ডিস্টার্ব বা এই সমস্ত কিছু, ওটা তখন ঠিক করা যায়, ওর জন্য একটু দেখতে হয় মাঝে সাঝে। চলো সেকেন্ড কোশ্চেন কী বলেছে। আর নতুন যারা আছো, ক্লাসের টাইমিং বলো যা বলো সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এই আজকালের মধ্যেই। আর আমি আজকের ক্লাসটাকে 12টার দিকে আপলোড করে দেবো, ঠিক আছে? আজকের ক্লাসটাকে আমি 12টার দিকে আপলোড করে দেবো। তো এই ক্লাসটাকে তোমরা দেখে নেবে নিজের সময় মতো যখন খুশি। দেখো কি বলেছে, যদি 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট অঙ্কের চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের মধ্যে পার্থক্য এত টাকা, তাহলে বিনিয়োগ করা মূলধন কত? দেখো যখন 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যর কথা বলবে 2 বছরের, ঠিক আছে? মানে সিআই আর এসআই এর যে ডিফারেন্স 2 ইয়ারের, তখন আমরা একটা বেসিক ফর্মুলা বলি, D2 প্রিন্সিপাল, তার R%, তার আবার R%, আবার আর একটা ফর্ম আমরা করি সাকসেসিভ দিয়ে, কিন্তু আমি তোমাদের আপাতত এটা দিয়ে শেখাবো, এক্সামের খুব মুখোমুখি আসো তোমরা, আমি এক্সট্রা তোমাদের বার্ডেন দিতে চাইছি না। যেটুক আমি জানি যে যেটা ছেলেমেয়েরা ভালো নিতে পারে, অফলাইনেও আমরা দেখি, তো সেইটার উপর ডিপেন্ড করে আমরা তোমাদেরকে সেটা প্রোভাইড করছি। দেখো এই জিনিসটাকে মনে রাখো, যখন তোমাকে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের 2 বছরের পার্থক্য বলবে, কয় বছরের? 2 বছরের, তার জন্য এটাকে D2 লেখা হচ্ছে, মানে ডিফারেন্স অফ 2 ইয়ার, D2। তাহলে হচ্ছে প্রিন্সিপাল R%, তার R%, তাহলে পার্থক্য তোমার অলরেডি দেওয়া আছে 2 বছরে, কত পার্থক্য? 464 এইটা, আর প্রিন্সিপালটা জানি না। R% ফর্মুলা ওয়াইজ যদি বলো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 1/10, এটাকে 2বার লিখতে হচ্ছে R%কে, তাহলে আবার এটা হয়ে যাবে 1/10, তাহলে প্রিন্সিপালের যে মানটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার 464, আর এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে 464, এইটা 464, এটা 44 দিয়ে হবে না, 46 আছে কিন্তু এখানে 4 নেই, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 46400, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে আশা করি, বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে আসছি, আর কিছু সেকেন্ড আমি টাইম দিচ্ছি। দেখো খুব এফেক্টিভ ক্লাস হবে, আলাদা আমি প্লেলিস্ট করে দেবো আমাদের এই সিরিজটার, তোমরা জানো এই সিরিজ থেকে তোমরা অনেকটাই হেল্প হবে, ঠিক আছে? তোমরা সে যেখানে তোমরা যা পড়ো, অফলাইন পড়ো অনলাইন পড়ো ডাজেন্ট ম্যাটার, বাট এখানে এসে তোমরা প্র্যাকটিস করো, ওকে? আর বন্ধুদের সাথে এটাকে শেয়ার করো, এমনটা ভেবো না যে শেয়ার করলেও বেশি যে তুমি পড়বে শুধু, বাট তার কাছে পৌঁছাবে, তুমি চাপ নিও না। ওকে, নাম্বার 3 দেখো কি বলেছে, একটি বস্তু দ্রব্যমূল্য ক্রয়মূল্য থেকে বলেছে 25% বেশি, বুঝলাম। 10% লাভ অর্জনের জন্য বিক্রয় মূল্যে কত শতাংশ ছাড় দেওয়া উচিত? এই দেখো এই যে টাইপের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা এমন কোনো এক্সাম নেই যেখানে আসে না। রিসেন্ট আমাদের এনটিপিসির এক্সাম যাচ্ছে, এমনকি গ্রুপ ডির এক্সামের অ্যান্সার কি আমরা পেয়েছি বা সমস্ত কিছু তোমরা জেনেছো, সেখানে এই প্যাটার্নের কোশ্চেন আসেনি, হতেই পারে না, প্রচুর এসছে, ঠিক আছে? শিফট ওয়াইজ টিসিএস এর কোশ্চেন, আর যা শোনা যাচ্ছে তোমাদের এক্সামও টিসিএস কন্ডাক্ট করাবে, দেখা যাক এবার কতদূর কি হয়। তো মেনলি এইটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এইটাই আমার বলার মেন উদ্দেশ্য। তো দেখো কি বলেছে, বলেছে একটি কীভাবে সলভ করতে, অ্যাকচুয়ালি এদিক ওদিক করবে না,
বলেছে একটি বস্তু দ্রব্যমূল্য ক্রয় মূল্য থেকে 25% বেশি। আচ্ছা, ক্রয় মূল্য যদি তোমার 100 হয় তাহলে দ্রব্যমূল্য 125, তাহলে এটা সিপি, আর এটা হয়ে যাবে তোমার এমপি, মানে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যকে ধার্য মূল্য বলা হয়, যেটাকে আমরা মার্কেট প্রাইস বলে থাকি। ওকে, এবার কোশ্চেনে আর কি বলেছে, যদি 10% লাভ করতে হয় তাহলে কত শতাংশ ছাড় হবে। আচ্ছা, লাভ বা ক্ষতি কার উপরে হয়? লাভ বা ক্ষতি অলওয়েজ সিপির উপরে হয়, তাই 100 জিনিসটা বিক্রি হবে 110-এ, তাহলেই 10% লাভ হবে। তাহলে যে বস্তুটার তোমার মার্কেট প্রাইস ছিল 125, সেটা বিক্রি হচ্ছে 110, তার মানে কত ছাড় দিয়েছে? 15 ছাড় দিয়েছে, তাই না? 15 আর 10 25, 15 ছাড় দিয়েছে। 15 ছাড় দিয়েছে কার উপরে? 125-এর উপরে। কার উপরে? 125-এর উপরে। একটা বেসিক ব্যাপার। তাহলে 125-এর উপর যদি ছাড় দেয় তাহলে শতকরায় কত হয়েছে? তাহলে শতকরার জন্য 100 গুণ করলে পার্সেন্টেজে চলে যাবে। তাহলে এবার ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটলে 5 বারে, 25 দিয়ে কাটলে 4 বারে, 5 দিয়ে কাটলে 3 বারে, 3 4 12, ঠিক আছে? তার মানে 12%। তাহলে অ্যান্সার হয়ে যাবে 12%, মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। প্রবলেম থাকার কথা নয়, তবুও যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশানে আমাকে একবার জানাবে, আমি নেক্সট ক্লাসে বা কমেন্ট করে তোমাদের ওটা রিপ্লাই করে দেবো, ওখানে প্রবলেম হওয়ার কথা হবে না। নেক্সট ভালো কোশ্চেন, এই কোশ্চেনটাকে স্ক্রিনশট নেবে অবশ্যই করে, আর নিজে থেকে ভিডিওটাকে পজ করো, আগে ট্রাই করো, তারপর আমি এমনি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তার বেশি যদি লাগে তখন ভিডিওটাকে পজ করে নেবে। আচ্ছা, কোশ্চেনটাকে আমি একবার পড়ে নিই, দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। আচ্ছা, আয়তক্ষেত্রের একটু জায়গাগুলো একটু দেখি কি কি থাকতে পারে। আয়তক্ষেত্রের এক তো এটাকে লেন্থ বলা হয়, দৈর্ঘ্য, আর এই চওড়ার ব্যাপারটাকে বলা হয় প্রস্থ। ওকে, তাহলে কোশ্চেনে কি আছে? বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। আচ্ছা, এটা লেন্থ, এটা ব্রেথ, প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থকে যদি আমি এক্স ধরি তাহলে এইটা হয়ে যাবে 3 গুণ 3x। সহজ, 3:1 রেশিও করতে পারো। এবার বলেছে যদি এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কমানো হয়, তার মানে আগে 3x ছিল, এখন 7 কমিয়ে দিল, এবং প্রস্থ বলেছে 7 বাড়ানো হয়, আগে x ছিল এখন 7 বাড়ানো হলো, তবে ক্ষেত্রফল 21 বৃদ্ধি পায়। ঠিক আছে, বোঝো মানে কি? এখানে যে ক্ষেত্রফল পাচ্ছ, এটাকে গুণ করলে একটা ক্ষেত্রফল, আর এদেরকে গুণ করলে একটা ক্ষেত্রফল পাবে, ফার্স্টের ক্ষেত্রফল, এদের যে ডিফারেন্সটা সেটাই 21, কারণ এ বড়, নিচেরটা বেশি। তাহলে এখানে কোশ্চেনটা এরকম, 3x - 7 আর একটা x + 7, এই একটা, এদের ডিফারেন্স হয়ে যাবে 3x² এর সাথে, কারণ এখানে 3x দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তুমি জানো ক্ষেত্রফল হয়। এরিয়ার যে ফর্মুলা সেটা দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলেই হয় ক্ষেত্রফল। তাহলে এদের যে পার্থক্য সেটাই বলেছে তোমার 21, এটা বলেছে 21। তাহলে এটাকে গুণ করলে কত হবে? এই 3x এর সাথে এটাকে গুণ করলে হয়ে যাবে 3x², 3 আর এটা করলে 3 × 21x হয়ে যাবে, -7x, আর এটা 49 মাইনাসে, আর এটা 3x² আর এটা 21। এবার এখান থেকে এটাকে সলভ করো, এই পার্টটা কেটে যাবে, 21x আর এটা x, এটা হয়ে যাবে 14x, আর এই 49 ওদিকে গেলে যোগ হয়ে যাবে, এটা 50 70 চলে আসবে, আর এইটা ডিরেক্ট কাটলে 5 14 70, তার মানে x এর মান 5 হয়ে গেল। কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে তোমার লেন্থটা, যেখানে x এর মান যদি 5 হয়, আমার দরকার 3x এর মান, তাহলে 3 × 5 = 15, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এবার এইটাকে দেখতে দেখাচ্ছে বড়, স্টুডেন্ট মেন্টালিটি হবে তোমাদের, যে স্যার এক্স ধরে করাচ্ছে, এত বড় কোশ্চেন হচ্ছে, স্যার কি তাহলে ভুল করাচ্ছে বা এক্সাম ওরিয়েন্টেড হচ্ছে না? ব্যাপারটা বোঝো। এবার এখানে যখন তুমি করবে, আমি বোঝানোর জন্য অনেকগুলো স্টেপ এক্সট্রা লিখেছি, তুমি যখন করবে না, তোমার এই লাইনটা ডিরেক্ট চলে আসবে, এই লাইনটা থেকে তুমি চাইলে একটা লাইন জাস্ট লিখবে, তারপর এই লাইনটা চলে আসবে। এবার কথা হচ্ছে আমরা এইটাকে আরও ডিফারেন্ট ওয়েতে করতে পারবো। এবার আসি, তোমরা এইটাকে নেওয়ার চেষ্টা করো, আমি যে অ্যাপ্রোচটা এখন দেখাচ্ছি এটাকে বলা হয় অপশানের অ্যাকর্ডিং। তোমরা জানো আমি হিউজ পরিমাণে অপশান ইউজ করে থাকি,
বা অপশানের অ্যাপ্রোচ ইউজ করে থাকি। তো এটাই যে করব না, তো এটা হতেই পারে না। দেখো কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। আচ্ছা, এখান থেকে তুমি একটা অপশান চেক করো। অপশান ধরো আমি 21 করলাম, এখানে কোশ্চেনে বলেছে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তার মানে এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তার মানে এইটা যদি 21 হয় তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা নিশ্চয়ই 7 হবে, কারণ কোশ্চেনে বলেছে প্রস্থের 3 গুণ তার দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। তাহলে এইটা যদি 21 হয়, এটা 7 হবে, কারণ কোশ্চেনে লাস্ট অ্যান্সারটা চাইছে দৈর্ঘ্যটা প্রথম। তাহলে এইটার অ্যাকর্ডিং এবার এইটাকে যদি তুমি 7 কমাও আর এটাকে 7 বাড়াও, 7 বাড়ালে এটা হয়ে যাবে 14, আর এটা যদি 7 কমানো হয়, 7 কমানো হয়ে যাবে তোমার কত, এখান থেকেও তোমার 14 হয়ে যাবে। এই দুটোকে গুণ করলে 514 স্কোয়ার, আর এটা গুণ করলে যেটা হবে তাদের গ্যাপ যেটা হবে সেটা 21 হতে হবে। তো সেটা পসিবল না, এখানে দেখতে পাচ্ছি না। একমাত্র পসিবল এটাতেই তোমার চলে আসবে। দেখো, একটাকে 15 ধরলে এটা অবশ্যই 5 হয়ে যাবে, কারণ 3:1 থাকবে, এটা লেন্থ এটা ব্রেথ, এর 3 গুণ হবে। তো এইটাকে যদি তুমি 7 কমাও তাহলে এটা আসবে 8 7 15, তাহলে এটা 8, এটা যদি 7 বাড়ানো হয় 12, এটাকে গুণ করলে দৈর্ঘ্য প্রস্থ বর্তমানে প্রেজেন্ট টাইমে যেটা মানে নতুন যেটা 8 12 96, আর এটাকে গুণ করলে কত হচ্ছে 5 15 75। তো এদের গ্যাপ কত দেখো তো, কতটা বেশি এসছে, এটা এটা হচ্ছে তোমার বেশি এসছে 1 আর 2, 21 বেশি এসছে। এখানেও 21 বৃদ্ধি পেয়েছে, তাহলে কি ম্যাচ করে গেল না? কার জন্য? অপশান সি এর জন্য। ব্যাস মিলে গেল অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 5 এরটা সলভ করে আমি টাইম দিচ্ছি। পাঁচেরটা সলভ করে আমি টাইম দিচ্ছি কিছুটা। ওকে, বলেছে একটি 5 অঙ্কের সংখ্যা আছে এটা, যেটা 11 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাগুলোকে ক্রমবর্ধমান, আচ্ছা ক্রমবর্ধমান মানে কোনো এখান থেকে স্টার্ট করে ক্রমশ বাড়ছে, ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে যাচ্ছে, তাহলে নতুন যে সংখ্যাটি পাবে সেটা কত দ্বারা বিভাজ্য হবে, এইটুকু তোমাকে বলতে হবে। তো সহজ কোশ্চেনটা, কঠিন নয়। এটাকে যদি ক্রমবর্ধমান সাজাও, যেহেতু 5 ডিজিট, তো 0কে আগে দেবে না, কারণ 2 থেকে স্টার্ট করবে তারপর 0কে দাও, কারণ সেটাই সব থেকে ছোটো হবে। কারণ 0 যদি আগে দিয়ে দাও সেটা 4 ডিজিট নাম্বার হবে, কারণ আগে 0-র কোনো ভ্যালু হয় না, তোমরা জানো। দেখো এবার তাহলে 2 0, তারপর তোমার এখান থেকে 3 হয়ে যাবে, তারপর 4 আছে, সর্বশেষে 5 হলো 5 ডিজিট নাম্বার, 3 2 5। তাহলে এই নাম্বারটা কত দ্বারা ভাগ যাবে? তো একদম বেসিক, দেখতে পাচ্ছ শেষে 5 আছে, আর তোমরা জানো যে কোনো সংখ্যার শেষে 5 থাকলে সেটা অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে, 11 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 2 দিয়েও যাবে না। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 6, এটা করো, 6-এর কোশ্চেনটা করো। করো নিচে থেকে আগে। ওকে, 6-এরটাকে দেখে নাও একবার। এখানে তোমার
কোশ্চেনটা একবার দেখো, বলেছে 30 জন লোক 10 ঘন্টায় 50টি গাছ কাটে, যদি 10 জন লোক চাকরি ছেড়ে দেয় তাহলে 15 ঘন্টায় কটি গাছ কাটবে? তো বেসিক ব্যাপার M1 D1 এর কনসেপ্ট আমরা একটা জানি, M1 ইন্টু D1 ইকুয়ালস টু M2 ইন্টু D2, আর নিচে W1 হয়, কিন্তু দুটো ক্ষেত্রেই যদি সেম কাজ হয় তাহলে এটা লেখার মানে হয় না। ওকে, তাহলে এখানে দেখো 30 জন লোক 10 ঘন্টায় M1, এটা D1 50টি গাছ কাটছে, তাহলে ডাব্লুর ফর্ম এর নিচে লিখলাম। সেম জিনিসটাই বলেছে 10 জন লোক যদি কাজ ছেড়ে দেয়, তার মানে 30 জন আগে ছিল, এখন কত থাকবে? এখন থাকবে তোমার 20 জন, জাস্ট 20 জন। তাহলে কাজ ছেড়ে দিলে 15 ঘন্টায় কটি গাছ কাটবে? তাহলে এটা 15 ঘন্টা ইউজ হচ্ছে, কটি গাছ আমি জানি না, মনে করলাম এখানে এক্স ভ্যালু দিয়ে দিলাম। এবার কাটো, তো এখান থেকে দেখো 15 দিয়ে কাটলে এটা 2 বারে, এটা হচ্ছে 20, তখন এই 20 20 কেটে যাবে, তাহলে এক্সের মান তোমার 50 আসছে, তাহলে এক্সের মান 50 আসছে। ওকে, তাহলে এইভাবে তুমি কোশ্চেনটাকে যদি সলভ করো তাহলে খুব ইজিলি করতে পারবে। ওকে, আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। দাঁড়াও একটা সেকেন্ড, একটু ওয়েট করো। আমরা যে এখানে বলেছিলাম আমাদের যে এটা ফার্স্ট সেট, সেইটা আমি একটু চেক করছি। আমরা লাস্ট এখানে না ক্লাস স্টার্ট করেছিলাম, কিছুদিন আমি অফ রেখেছিলাম, মানে অন্য চ্যানেলে আমাদের ক্লাস চলছিল সেটা রেকর্ডিংয়ের জন্য। তো এখানে আমরা 8 অবধি ক্লাস করেছিলাম। আচ্ছা, আজকে 9টা অ্যাকচুয়ালি আপলোড হবে তোমাদের, ফার্স্ট সেট 9, এটা হচ্ছে নাম্বার 9-এর সেটটা আপলোড হবে। হ্যাঁ, তো এইটাকে একটু দেখে নেবে। তো তবুও মানে অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট থেকেই করছি। এই যে সেটটা অ্যাকচুয়ালি এটা নাম্বার 9 হবে। হ্যাঁ, এটা সেট নাম্বার 9 হবে, সেট নাম্বার 9 হবে। একটা সেকেন্ড আমাকে একটু চেক করতে দাও, আমি খেয়াল করিনি 9 কি 8 থেকে আমাদের স্টার্ট হবে। হ্যাঁ ঠিক আছে, চলো। যেরকম আমাদের চলছে কন্টিনিউ, তোমাদের কাছে আমি ফার্স্ট বলতে পারবো। আচ্ছা, এটা একবার একটু বলে দিই M1D1 এর কনসেপ্ট। 30 জন লোক 10 ঘন্টায় কাজ করছে, কত? 50টি গাছ। 10 জন যদি চলে যায়, আগে 30 জন ছিল, 10 জন চলে গেলে থাকবে 20 জন। আর কত ঘন্টায় কাজ করছে? 15 ঘন্টায়। আর কতটাই এটা এক্সটি গাছ কাটা হয়, ঠিক আছে, এক্স গাছ কাটা হয়, এক্সটি গাছ কাটা হয়, আমি জানি না কত, বের করবো ওটাকে। তো 15 দিয়ে কাটলে এটা 2 বারে 15 দুগুণি, এটা 20, ডিরেক্ট দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে এক্সের মান তোমার 50, তার জন্য আমি এটাকে মার্ক করেছিলাম 50, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো, সলভ করো এটাকে। এখান থেকে সহজ আছে কোশ্চেনটা, কঠিন নয়। আগে কোশ্চেনটা নিজেরা পড়ে নাও। বলেছে 36, 48 আর 40 সংখ্যাগুলো চতুর্থ সমানুপাতিক কত হবে? আচ্ছা, ফোর্থ প্রপোর্শনাল কীভাবে বের করে, কীভাবে তোমরা জানো এটা কমপ্লিট দেখে নাও। 36, 48 আর 90, আর এখানে কিছু একটা মান ধরে নাও, এটা ফোর্থ প্রপোর্শন, এটা তোমার পি। তার মানে প্রত্যেকের রেশিও এখানে না সমান থাকবে, মানে এটার সাথে এটার রেশিও, এটার সাথে এটার রেশিও সমান। তার মানে 36/48, যেহেতু 36 আর 48-এর অনুপাত করলে এটাকে তুমি ডিভাইড হিসাবে লিখতে পারো, এটা ইকুয়াল করলে 90 আর এটা পি এর হয়ে যাবে, 90 আর পি এর হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে যদি দেখো 12 দিয়ে কাটলে 3 বারে, 12 দিয়ে কাটলে এটা 4 12 48, 3 দিয়ে কাটলে এটা 30, আর 3 4 12, তার মানে পি এর মান তোমার হয়ে যাবে 120। তাহলে 120 তো অপশানে দেখতেও পাচ্ছি, অপশান এ রাইট আনসার। এইভাবে টেকনিকে করতে পারবে। আর একটা কেস করা যেতে পারে মাল্টিপ্লাই চেক করে। মাল্টিপ্লাইটা দেখো, এই আমি একবার লিখে দিই, 36, 48, 90, আর এইটাকে তোমার বের করতে হবে কত, খেয়াল করো এখান থেকে। তার মানে 36 থেকে 48 যে যাচ্ছে সেটাকে কীভাবে বানাতে পারো, তুমি 36কে 48 বানাবে আর কি, তাহলে উপরে 48 থাকবে, নিচে 36, এটা সব থেকে বেস্ট উপায়। 36 36 কেটে যাবে, 48 হয়ে গেল। তো এটা কতবারে কাটছে? 12 দিয়ে কাটলে 4 12 48, 12 দিয়ে কাটলে 3, মানে 4/3 মাল্টিপ্লাই হচ্ছে। 36-এর সাথে যদি তুমি 4/3 মাল্টিপ্লাই করো, তাহলে এটা 12 4 12 48,
ঠিক তেমনই এইটার সাথেও 4/3 মাল্টিপ্লাই হয়ে যাবে। কার সাথে? 90-এর সাথে। তাহলে 90-এর সাথে 4/3 মাল্টিপ্লাই করলে এটা 3 30 90, 3 4 12, এটাও দেখো 120 অ্যান্সার। তো এটার অ্যাকর্ডিং তুমি অ্যান্সার মার্ক করতে পারো। দুটো উপায় বলে দিলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে মুভ করো, করো, টাইম দিচ্ছি। দেখো কি বলেছে, বলেছে 60 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত এত। আচ্ছা, টোটাল যে লিটারটা মানে টোটাল কোয়ান্টিটি 60 লিটার, সেখানে 2 আর 3 অনুপাতে আছে। তাহলে এইটার ফার্স্ট কেসে 2 আর 3 মিলে টোটাল 5 ইউনিট। সেই 5-এর মানই তোমার 60, 5-এর মানই 60। তাহলে 5-এর মান যদি 60 হয়, তাহলে আমরা জানি 5 12 60, 12-র গুণিতকে। তাহলে এইটার 12-র গুণ করলে কত হবে? 12 দুগুণি 24, এইটার 12 গুণ করলে 3 12 36। তাহলে প্রথম কেসটায় তোমার 24 লিটার আর 36 লিটার হিসাবে দুধ আর জল থাকবে। নেক্সট বলেছে দুধ ও জলের অনুপাত 1:2 করলে কত জল যোগ করতে? ইজি ইজি, এত কিছু লাগবে না, এটা লাগবেই না। তার মানে 2 আর 3 ফার্স্টেই ছিল, এটাকে বানাতে চাই 1 আর 2। এবার দুধ ও জলের অনুপাত 1 আর 2 করতে চাইছে, কত পরিমাণ জল যোগ করবে। তার মানে যোগ করছে কি? জল। তার মানে তোমার চেঞ্জ হচ্ছে কি? ওয়াটারটাই চেঞ্জ হবে। এটা মিল্ক আর এটা ওয়াটার, তাহলে জলটাই চেঞ্জ হবে, দুধ আগের মতোই থাকবে। মানে ধরো একটা পাত্র আছে, এখানে দুধ আর জল আছে। ধরো আগে 20 লিটার দুধ ছিল আর 30 লিটার ধরো জল ছিল, বা 10 লিটার জল ছিল। এবার শুধুমাত্র জল মেশানো হলো, তাহলে দুধের পরিমাণ তো আগের মতোই থাকবে, কিন্তু জলটা পরিবর্তন হবে। তাহলে আমি এখানে চেঞ্জ করছি কাকে? দুধকে, এই জলকে। বাকি যেটা পড়ে আছে সেটা তো ফিক্স। তাহলে পড়ে আছে মিল্ক, তাহলে ওটাকে ইকুয়াল বানাও। আগে 2 হলে এখানেও 2 হবে। তাহলে এটাকে 2 বানাতে গেলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 2 হয়ে যাবে আর এটা 2 2 4 হয়ে যাবে। এটাকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছ 3 থেকে 4 হয়েছে, কত ইউনিট বেড়ে গেছে? 1 ইউনিট। আর এটা 2 2 সমান আছে, তাহলে এখানে দেখো 3 2 5, সেই 5 টোটাল, সেটার মানই তোমার 60 লিটার টোটাল বলেছে। 12 গুণিতকে, তাহলে 5-এর সাথে 12 গুণ করলে এত হবে, তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 12ই হবে, 12 লিটার। তাহলে এটা 5-এর ভ্যালু 60 হলে 1-এর ভ্যালু কত? 12, সেটাই 12 লিটার। আমার তো 1 ইউনিটের মান দরকার, তাহলে 60 লিটার জাস্ট মেশাতে হবে এখানে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। কত জল যোগ করতে হবে? 60 লিটার। নেক্সট সলভ করো, নাম্বার 9। সলভ করো নাম্বার 9-এরটা, দেখি কি করবে। আচ্ছা, ফ্র্যাকশানে যখন থাকবে গসাগু বের করতে বলেছে। দেখো এটা কি আছে ফ্র্যাকশানে? 4/5, 8/15, আর একটা আছে 2/35। যখন ফ্র্যাকশানে থাকবে আর এলসিএম বা এইচসিএফ বের করতে বলবে, যদি তোমার এখানে এইচসিএফ বের করতে বলে, গসাগু যেটা বের করতে বলবে উপরের পার্টটাই সেটা। যদি তোমাকে এখন লসাগু বের করতে বলতো, তাহলে উপরের পার্টটায় মানে লবে যেটা আছে সেটা ইউজ করতে হবে। তাহলে এখানে গসাগু বলছে, তাহলে উপরের এই 4 8 আর 2 এদের এইচসিএফ কত, গসাগু কত? কমন কি আছে? 2 আছে। আর নিচের মধ্যে তার উল্টোটা এলসিএম, তাহলে 35 15 আর 5 এদের এলসিএম কত হয়? 5 আছে। 15কে 3 গুণ 5 লিখতে পারো, 35কে 5 গুণ 7 লিখতে পারো। তো 5 সবার মধ্যে ফিক্স আছে, 5টাকে আগে বের করে দাও। এখানে 3 আছে 7 আছে মানে 21, এটাকে গুণ করলে হবে 105। তাহলে এটা হয়ে যাবে 105। ক্লিয়ার? তাহলে 105 হয়ে গেল আমার 2/105। 2/105 অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2/105, 2/105 অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 10 সলভ করো।
বলেছে প্রথম 6টি জোড় সংখ্যার গড় বলেছে। ফার্স্ট বুঝে নাও, প্রথম 6টি জোড় সংখ্যার গড়। এখান থেকে সিম্পলভাবে বোঝো, ধরো এক তো প্রথম বলছে আর 6টি জোড় সংখ্যা। প্রথম জোড় সংখ্যা কত এখান থেকে? আমি যদি এখান থেকে বলি ফার্স্ট যে জোড় নাম্বার, এখান থেকে ধরো 2 আছে, 4 আছে, 6 আছে। তো এদের যদি আমি গড় বলি কত হবে বলো তো? সব যোগ করে দাও। 4 2 6 6 12, 12 আর 3টে নাম্বার আছে, তাহলে 4 আসছে। ক্লিয়ার? আচ্ছা, আবার 2 4 6 8 এইটুকে যদি বলা হয় কত হবে গড়? দেখো এখান থেকে 4 আর 2 6, 6 12 আর 8 20, 20 তো 8 আছে 14, 14 আর 6 20। হ্যাঁ, এটা কত দিয়ে ডিভাইড হচ্ছে? 4 দিয়ে, 5 বার হচ্ছে। একটা সিস্টেম এখান থেকে ফলো হচ্ছে, খেয়াল করো। এখানে সংখ্যা ছিল 3টে, গড় এসে তার থেকে এক বেশি। এখানে সংখ্যা ছিল 4টে, গড় এসে এক বেশি। তার মানে যখন তোমার জোড় সংখ্যার কথা বলবে প্রথম, তাহলে যা হবে 6টি বললে তার থেকে এক বেশি অ্যান্সার, তার মানে 7 উত্তর হবে। 7 তুমি চাইলে চেক করতে পারো। 2 4 6 8 10 আর 12, 3 3 6টা হয়ে গেছে, প্রথম 6টা সব যোগ করো। দেখো 6 আর 6 12, তাহলে এইটুকে অলরেডি 12, 12 আর এখান থেকে 20 আর 10 30, এটা হচ্ছে তোমার 30 হচ্ছে টোটাল। 30 আর 12, 30 আর 12 হচ্ছে 42, তাহলে 1 6টা। তাহলে এখান থেকে কটা নাম্বার আছে টোটাল? সব যদি এখান থেকে যোগ করে দাও, অ্যাড করলে কত হচ্ছে? একবার অ্যাডিং প্রসেসটা একবার দেখে নাও, তাহলেই হয়ে যাবে। এখানে যোগ করলে 42 হচ্ছে না, এটা হচ্ছে 12। দেখো 4 2 6 12, আর এখান থেকে এটা যোগ করলে তোমার 20 আর 10 30, 30 আর 12 এটা 42, যেটাকে যদি তুমি 6 দিয়ে ডিভাইড করে দাও, 6টা নাম্বার আছে, তাহলে 6 7 42, 7 আনসার। ঠিক আছে, এবার জিরোটাকে কাউন্ট করো না। অনেকে ভাববে জিরো তো জোড় সংখ্যা, তাহলে স্যার ওটাকে ধরি না, ওটাকে ধরবে না। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনে বলা থাকবে যে আমার ইন্টিজার্সের এখান থেকে ন্যাচারাল নাম্বার বলে দেবে অ্যাকচুয়ালি, যে ন্যাচারাল নাম্বার। জিরো তো ন্যাচারাল নাম্বার নয়, 1 থেকে স্টার্ট হয়। আচ্ছা, 11টা করো। ওকে, সলভ করে বলো এটা কত হবে। এখান থেকে নাম্বার 11-এ যেটা বলেছে, এক ব্যক্তি 11 ঘন্টায় এত কিলোমিটার স্পিড মানে দূরত্ব যাচ্ছে স্রোতের অনুকূলে, আর 12 ঘন্টায় যাচ্ছে 72। তার মানে স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে আর ব্যক্তিটাও সেদিকে যাচ্ছে। ঠিক আছে, ডাউন টু স্ট্রিম বলা হয়। এবার এটাকে সিম্পলভাবে যদি বলা হয়, দেখো আমরা জানি এই ডিস্টেন্স মানে 88, আর টাইম এটাকে যদি ভাগ করো তাহলে এটা হলে 8 হবে। তার মানে 8 কিলোমিটার/আওয়ার এইটা যে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার কি ওই ব্যক্তিটার ডাউন স্ট্রিম, যেটা হয়ে যাবে এটা ডি এর ভ্যালু, ডাউন স্ট্রিম। আর এইটা হচ্ছে 72, এই 12 দিয়ে ডিভাইড করলে এটা পেয়ে যাবে আপ স্ট্রিম এসে স্পিড। তার মানে 6 12 72, এটা 6 কিলোমিটার/আওয়ার, এটা হয়ে যাবে, এটা হচ্ছে আপস্ট্রিম। আপস্ট্রিমের কেস, আপস্ট্রিম মানে নৌকাটা এদিকে গেলে তাহলে ব্যক্তিটা উল্টো দিকে, এরকম কেস। এবার কোশ্চেনে বলেছে প্রতিকূলের দা টানতে পারে। যাই হোক, এখান থেকে স্রোতের গতিবেগ কত, মানে ধরো এরকম এরকম একটা বোট আছে, এই বোটটা যদি থাকে তাহলে কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? স্রোতের গতিবেগ। দেখো স্রোতের এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে এটার অ্যাকর্ডিং আমার এই ওয়াইয়ের মানটা বের করতে হবে। যদি এক্সের মান বের করি, এক্স সমান সমান হয়ে যায় হাফ ডি প্লাস ইউ,
আর ওয়াইয়ের যে মানটা হয়ে যায় হাফ ডি মাইনাস ইউ। তাহলে আমার এই ওয়াইয়ের মানটাকে দরকার, এটা হচ্ছে ফর্মুলা, এটাও একটু নোট করে নেবে। তো এদের ডিফারেন্স করলে কত হচ্ছে, 8 আর 6-এর ডিফারেন্স 2, আর সামনে হাফ আছে তো হাফ করে দাও, হাফ গুণ করলে এটা কাটাকাটি করলে আসবে 1, তাহলে এটা হয়ে যাবে ওয়াইয়ের মানটা বা সেই স্রোতের বেগটা। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট নাম্বার 12 সলভ করো, নাম্বার 12এরটা। ওকে, এখান থেকে দেখো 12এরটা কী বলেছে, বলেছে কপিল এবং প্রকাশ একসঙ্গে 45 দিনের মধ্যে কাজ করছে। তো বেশিরভাগ বুঝুক, এটাকে কে দিয়ে দাও আর প্রকাশকে পি দিয়ে দাও, একসাথে যদি কাজ করে এটা 45 ডেজের মধ্যে কাজ করছে। এবার বলছে প্রকাশ এবং পিও, মানে প্রকাশ আর পিউকে পিএইচ দিয়ে দাও, এটাকে কমপ্লিট 60 দিনের মধ্যে করছে। এবার বলছে কপিল আর পিউ একসঙ্গে, এখানে আবার কপিল আর পিও একসঙ্গে এটা 60 ডেজের মধ্যে কাজ করতে পারে। কোশ্চেনে কি বলেছে, কপিল প্রকাশ পিউ একসাথে করলে কত দিনের মধ্যে শেষ হবে। তো আগে এদের এলসিএম নিয়ে নাও। তো এদের এলসিএম মোটামুটি 180 নিয়ে নাও। 180 যদি নেওয়া হয় তার মানে এটা হচ্ছে তোমার 4 বারে দেখতে পাচ্ছি, মোটামুটি 45-এর ডবল করলে 90, তাহলে আবার পেয়ে যাব 45 সাথে 4 গুণ করলে 180, মানে এটা 4 টাইমস, এটা 3 6 18, এটাও 3 6 18, ব্যাস এইটুকু। এবার সব যদি একসাথে কাজ করে তো একটা বেসিক কনসেপ্ট দেখো, এখান থেকে সব যোগ করে দেয়, সবাই দুবার করে আসে, কে একবার দুবার, পি এখানে আবার পি এখানে, পিএইচ এখানে, দেখো পিএইচ এখানে, তার মানে এখানে 2 কমন থাকবে সামনে, তারপর কে কে পাবে, পি কে পাবে, তারপর পিএইচ কে পাবে, সব যোগ করলে তাদের কার্যক্ষমতাও যোগ করে দাও। 4 3 7 আর 3 10 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 10, 3 3 6 4 10, তাহলে এখানে 2 আছে, এটাকে কেটে দিয়ে 5, তার মানে তাদের যুক্ত অবস্থায় কার্যক্ষমতা 5, তাহলে এটাকে 5 দিয়ে যদি ভাগ করে দাও কত বারে কাটবে, 36 বারে। 36 মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটুকু হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 13। এটা কি আছে বলেছে, একটি নলাকার ট্যাঙ্কের, মানে ধরো এরকম একটা পাইপ আছে বা ট্যাঙ্ক আছে, তার যে ক্ষমতা মানে ক্যাপাসিটি কতটা জল ধরতে পারে সেই জায়গাটাকেই বোঝাচ্ছে, মানে ভলিউমকে বোঝাচ্ছে, আয়তন। তাহলে একটা চোঙের যে আয়তনের ফর্মুলা সেটা হয়ে যাবে পাই আর স্কোয়ার ইচ, সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 5632। বলেছে এর ভূমির ব্যাস 8, তাহলে ব্যাসার্ধ কত 4, তার অর্ধেক। আর তাহলে হাইট কত হবে, তা ফর্মুলা ওয়াইজ পাই মানে 22/7, আর স্কোয়ার মানে কত, এইটা 4-এর স্কোয়ার 16, আর এটা এইচ, আর এটা 5632, এইটুকু অ্যাকর্ডিং চলছে। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করা হয়, নর্মালি এটা 8, 11 দিয়ে কাটবে, এটা 11 দিয়ে কাটলে এটাকে 5 11 55, হাতে 1 থাকে, 11কে 11 2, 512 হয়ে যাচ্ছে 11 দিয়ে কাটলে। ঠিক আছে, 512 হয়ে যাচ্ছে, এটাকে 5632, এটাকে 11 দিয়ে ডিভিজিবল করলে 512, 11 দিয়ে কাটলে এটা 2 বারে, এটা 8 দিয়ে কাটে, 8 দিয়ে কাটলে 2 বারে, এটা 8-এর কিউব, তাহলে একটা 8 কেটে যাবে, তাহলে 64 আসবে 8 দিয়ে কাটলে, তাহলে 2 2 4, তাহলে এটা 464, তাহলে 16 আর 7 গুণ করলে হয়ে যাবে 112। ঠিক আছে, 16 আর 7 এটাকে মাল্টিপ্লাই করলে চলে আসবে 112, তাহলে হাইট হয়ে যাবে 112 মিটার, 112 মিটার, বা অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট নাম্বার 14 সলভ করো। 14টা কি বলেছে, এটাও ইজি আছে। বলেছে 12,000 টাকা একটি পুরনো ফ্রিজ কেনে এক ব্যক্তি শশী, এটি মেরামত করে বলেছে 1,000 টাকা এক্সট্রা খরচা করে। তাহলে সেই ফ্রিজটি বলেছে 15,000 টাকায় বিক্রি করলে তার কত লাভ। বেসিক কোশ্চেন একটা, যদি 12,000 এটাই কেনে, এক্সট্রা খরচা করেছে তোমার 1,000, তার মানে টোটাল তার 13,000 টাকা খরচা হয়েছে।
বিক্রি করেছে 15,000 টাকা, তাহলে তাদের রেশিও, তার টোটাল কস্টিং 13,000, বিক্রি করছে 15তে, তার মানে কত লাভ করেছে 2 ইউনিট। আমি জিরোগুলোকে আউট করে দিয়েছি যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তার মানে এটাকে 13-র উপরে 2 টাকা প্রফিট, তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে। তো এটাকে ক্যালকুলেশন করলে তোমার এটা যাবে 200/13। তাহলে 200/13 যদি এটাকে করো, ভাগ করো, মোটামুটি কতবারে যেতে পারে, এটা একবারে তো যাবেই, এটা 7 থাকবে 70, তখন এটা 5-13 65, 65 মানে এখানে 5 আসবে, তাহলে 15, এটা 5 থাকলে এটা 13, 15 পূর্ণ 5/13, দেখো 15 পূর্ণ 5/13 অপশান সিতে আছে রাইট আনসার। আচ্ছা এটাও একই আছে, এটাকে 6 করে দাও, তাহলে অপশান সি করে নাও, 15 পূর্ণ 5/13, দুটো অপশান, মানে সি আর ডি সিমিলার ছিল, ওর জন্য আমি ওটাকে মার্ক করলাম। নাম্বার 15 অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটাকে SW রেখে দেবো। ওকে, তো এই অবধি থাকবে আজকে। আমরা যে সেট নাম্বার ফার্স্ট তো বলবো না, কারণ আমাদের ওই সিকোয়েন্স ওয়াইজ যেটা চলছিল তারপর থেকেই আমি শুরু করলাম, আমাদের ওই মেন চ্যানেল ক্লাসের জন্য আমাদের অফ ছিল, আজকে থেকে আবার এটা তোমাদের স্টার্ট হলো। ওকে, তো চলো আজকে অবধি রাখছি। আর যারা এখনও জয়েন করেনি, আর এই ব্যাচের কথা একটু বলে দিই, যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। আর যারা নতুন আছো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবে, এখনও জয়েন যারা করোনি দেখবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে নেবে। ওকে, তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর কালকে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রিজনিংয়ের সেট থাকবে, একদিন ম্যাথ আর একদিন রিজনিং, এরকম অল্টারনেট করে আমাদের চলবে এটাকে। ওকে চলো আজকে অবধি রাখি, আর প্রত্যেকের সেশনটাকে একবার লাইক করে দিও।